ডাকপিওর চিঠি লিখেছেন রিক্তা ইসলাম মায়া, পর্ব ৩৫। মারিত একা গাড়ি ড্রাইভ করে এসেছে, তার গায়ে কালো টি শার্ট ট্রাউজার পরা। রাস্তার একপাশে গাড়ি পার্কিং করে নামলো, বাকিটা পথ পায়ে হেঁটে যাবে রাদিল ও রিফাতের লোকেশনে। গাড়ির ড্যাশবোর্ডে থেকে ফোন চাবি নিয়ে গাড়ি লক করে পেছনে করতেই মুখ থুবড়ে পড়লো গাড়ির ওপর রিফাতের হঠাৎ আক্রমণে। মারিত রিফাতকে থামানোর সুযোগ পেল না রিফাতের অনবরত কিলঘুষির কারণে। বিগত কয়েকদিনের রাগে ক্ষোভে রিফাত কিলঘুষি সবটা দিয়ে মারিতকে প্রহার করেছে, মুখে অকথ্য গালিগালাজ। শালা মাদার বোর্ড, তোর কারণে আমার সিঙ্গেল জীবনটা শেষ। তোর জন্য আমি মানুষকে মুখ দেখাতে পারি না। শালা লুচ্চা একটা, একজনের সঙ্গে প্রেম করে আরেকজনকে বিয়ে করেছিস। আমারে বলিস নাকি কোটি কোটি প্রেম করি, আর তুই শালা কি করিস? একসঙ্গে দুই জায়গায় লুচ্চামি করে নিচে ফেসে আমারেও ফাঁসাইলি। রিফাতের দুমদাম কিলঘুষি থেকে বাঁচতে মারিত দু হাতে ধাক্কা মেরে রিফাতকে নিচে থেকে সরিয়ে দিল, গায়ে বেটে যাওয়া টি শার্টটা টেনে ঠিক করে। তক্ত মেজাজে চেতে উঠে বলেন, বাল, কি সমস্যা তোর? কথা নেই বার্তা নেই, সোজা গায়ে হাত তুলছিস। বাপের সম্পত্তি পেয়েছিস, আমাকে যে মন মতো ধোলাই দিবি। আর একবার গায়ে হাত লাগলে এই হাত ভেঙে তোর পেছনে ঢুকাবো, হারামির বাচ্চা। রাতেল রিফাতকে টেনে ধরে রেখেছে। রাতেল বারবার রিফাতকে থামতে বলেছে, কিন্তু সে থামছে না। রিফাত মারিদের কথায় সুর মিলিয়ে গালি দিয়ে বলে, তুই আমার বালটা করবি, আর আমি চায়া চায়া তোর রূপ দেখুন। রাতেল মাঝে বাধা দিয়ে বিরক্তি সুরে বলল, কিরে ভাই, কি শুরু করলি তোরা? থামবি এবার? কি হয়েছে? এই বিষয়ে শান্তি মতো কথা বলা চাই। রিফাত রেগে মেগে বলে, যা শুরু করার এই লুচ্চা শুরু করেছে আগে। এই শালার জন্য তনিমারে আমার বিয়ে করা লাগছে। শালা পেয়াতো বা হারামি মাদার বোর্ড। মারিত তনিমা নামটার সাথে পরিচিত না, আর না জানে রিফাত কাকে বিয়ে করেছে কিংবা রিফাতের বইয়ের নাম কি। মারিত জানে রিফাত নিজে ছাত্রীকে বিয়ে করেছে, ও হোটেলে ধরা পড়ে। এরপর মারিত রিফাতের ব্যাপারে খোঁজ লায়নি। সে নিজেও ঝামেলায় বিয়ে করে সারাক্ষণ মাথার অপরিচিতার কথা ঘুরপাক খায়। সেখানে রিফাত কাকে বিয়ে করলো সেটা খোঁজ নেওয়ার সময় তার নেই। তাছাড়া রিফাতকে যে মারিত কাজটা দিয়েছিল সেই কাজে রিফাত এখনো করেনি, তাহলে মারিদের কি দরকার ভাইয়ের বউয়ের সম্পর্কে জানার? মারিত বিরক্তির সুরে বলে, তনিমা আবার কে? মারিদের দায় সারা জবাবে রিফাতের গরম মেজাজে যেন কি পড়লো। রিফাত চেতে উঠে রাতিলকে হৈ হৈ করে বলে, রাতিল, দেখলি? তুই দেখলি? বেঈমান মুনাফিকের বাচ্চা কামনে মুহূর্তের মধ্যে পল্টি নিল। মারিত বলেন, তনিমাকে চেনে না? আল্লাহ গো, তুমি কই? এক্ষুনি একটা দড়ি ফেলাও, আমি এই বেঈমানের বান্দাতেই দিয়া দেই, তুমি তারে এক্ষুনি নিয়ে যাও আল্লাহ। রিফাত ভীষণ রেগে আছে, কিন্তু অতিরাগের মাঝেও রিফাতের কথার ধরনের কারণে মানুষের হাসি পেয়ে যায়। রাতিলের ক্ষেত্রেও তাই হয়েছে। রিফাতের কথাই রাতিল হেসে ফেলে রিফাতকে ছেড়ে দেয়। মারিত বিরক্তি হয়ে বলে, বালের নাটক কম কর, কাহিনী কি হয়েছে বল আগে। তাই এমনি মেজাজ খারাপ হয়ে আছে, বাড়াবাড়ি করলে মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠাবো কিন্তু। রিফাত কিছু বলবে তার মাঝে রাদিল বাধা দিয়ে বললে, তুই থাম রিফাত, আমি কথা বলছি মারিদের সাথে। মারিত কপাল কুঁচকে তাকায়, রিফাতের রাগে ফুসফুস করছে। রাতেল রিফাতের হয়ে বলতে লাগলো, সেদিন রাতে তুই যে মেয়েটার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রিফাতকে বলেছিলি দেখা করতে, সে চিঠি মেয়েটার সাথেই রিফাতের বিয়ে হয়েছে। মারিতের কুচকানো কপাল আরও কুচকে যায় রাতেলের কথা শুনে। অবাক চোখে তাকিয়ে শুধালো, আমাকে ফোনে অপরিচিতা পরিচয় দেওয়া মেয়েটার সঙ্গে রিফাতের বিয়ে হয়েছিল? হ্যাঁ। তোকে বলেছিলাম মেয়েটার খোঁজ নিতে, বিয়ে করতে গেলি কেন? রিফাত রাগে ফুসে ফুসফুস করে বলে ওঠেন, তোর জন্য আমাকে বিয়ে করতে হয়েছে, তুই দায়ী এসবের জন্য। মারিত বিরক্ত হয়ে বলে, আমি তোকে বলেছিলাম বিয়ে করতে? তুই আমাকে না পাঠালে আজ আমার জীবন ধ্বংস হতো না। মারিত রিফাতকে খোঁচা মেরে বলেন, এমনভাবে বলছিস যেন তোর ইজ্জতে লুটে নিয়েছে মেয়েটা। রিফাত কিছু বলবে, রাদিল ফের বাধা দিয়ে বলে, রিফাত থাপ। মারিত, তুই রিফাতকে বারবার রাগাচ্ছিস। ও এমনিতেও বিয়ের ব্যাপারটা নিয়ে টেনশনে আছে, সলিউশন দে টেনশন না দিয়ে। মারিত হাতের চাবিটা পকেটে গুজে বলে, কাহিনী কি আগে খুলে বল শুনি। রাদিল শুরু থেকে সবটা শেষ পর্যন্ত মারিতকে খুলে বলে কিভাবে রিফাতের বিয়ে হয়েছে। সবটা শুনে মারিত বেশ বিরক্তি চোখে রিফাতের দিকে তাকিয়ে বলে, একটা মেয়ে তোকে হোটেলে যেতে বলেছে, আর তুই কথা নেই বার্তা নেই চলে গেলি? মানে তোর কমন সেন্স নেই? একটা পাগলও তো বুঝবে এত রাতে ওইসব হোটেলে কোন ধরনের মেয়েরা চায়। মারিতের কথায় রিফাত মনের অজান্তে তনিমার হয়ে সাফাই দিয়ে বলে, মেয়েটা ভালো ভদ্র, ওসব খারাপ মেয়েদের মতো না। ভালো হলে সংসার কর তাহলে। রিফাত থমথমে খেয়ে যায়। তনিমাকে সে 2 বছর ধরে নিজে ছাত্রী হিসেবে চেনে। মেয়েটা পড়াশোনায় ও চরিত্রে দুই দিকেই ভালো দেখেছে, কারোর সাথে খারাপ ব্যবহারও করতে দেখা যায়নি কখনো, প্রেম সম্পর্কেও তেমন দেখা যায়নি। এবার মারিদের সঙ্গে তনিমার কিভাবে চিঠিতে প্রেম হলো সেটা রিফাত বোঝে না। তনিমা মারিদকে পছন্দ করে না, এটা তনিমার মুখে কালো শুনেছে রিফাত। মারিতে একবার তনিমা ও তার ভাইকে রাস্তায় পিছিয়েছিল, সে থেকে তনিমা মারিদকে পছন্দ করে না। রিফাতের কথা হচ্ছে, তনিমা মারিদকে পছন্দ না করলে দুজন প্রেম করলো কিভাবে? আর রাদিল বলল মারিদ থানচিতে অপরিচিতাকে বিয়ে করেছে। রিফাত রাগ করেছিল বলে সে এখনো জানতে পারেনি মারিদ আসলে কাকে বিয়ে করেছে। মারিদের অপরিচিতাকে রিফাত এতটুকু জানে, মারিদের সঙ্গে তনিমার কোনো একটা কানেকশন অবশ্যই ছিল।
যার জন্য তনিমা রিফাতকে মারিত ভেবে নিয়েছে। এখন কলেজে গেলে রিফাতের সঙ্গে কথা বলতেও বেশ আগ্রহ দেখায় তনিমা, কিন্তু রিফাত পাত্তা দেয় না। দেবে কিভাবে? রিফাত সে না জানে না যাকে তনিমা ভেবেছে। রিফাত রেগে উত্তর করে বলে, আমি সংসার করব না, তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে যা। ওইটা আমার গার্লফ্রেন্ড না, তোর বউ হয়। আমি এই বিয়ে মানি না, না মানলে এইটা তোর সমস্যা, আমার না। রিফাত ফের রাগে তিরমিরিয়ে উঠে বলে, হারামি বেইমান মুনাফিক, তুই না বললি ফোনের মেয়েটা তোর অপরিচিতা হয়, তাহলে তুই? রিফাতকে কথা শেষ করতে না দিয়ে মারিত বেশ গম্ভীর গলায় বলল, আমার অপরিচিতার সঙ্গে বিয়ে হয়েছে। তুই যাকে বিয়ে করছিস সে আমার অপরিচিতা না, অন্য কেউ হবে। তাহলে সে কে? আমি কি জানি তুই কাকে বিয়ে করেছিস? তোর জানার কথা তোর বউকে। মারিতের দায়সারা জবাবে রিফাত মাথায় হাত দিয়ে বলে, তনিমা যদি অপরিচিতা না হয় তাহলে অপরিচিতা কে? তুই কাকে বিয়ে করেছিস মারিত? মারিত ও রাতেল দুজনেই একত্রে জবাব দিয়ে বলে, নূরজাহানকে। নূরজাহান নামটা শুনে রিফাত হৈ হৈ করে উঠে বলে, কি? লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। মারিত, তুই আমার নূরজাহানকে বিয়ে করছিস? মারিত ঠাস করে রিফাতের মুখ বরাবর একটা ঘুষি মেরে বলে, হারামি, নূরজাহান আমার বউ। রিফাত বামে ঝুঁকে যায়, গালের মারি ঘষে জবাব দেয়, নূরজাহানকে আমি তোর আগে পছন্দ করেছিলাম। মারিত রেগে যায়। নূরজাহানকে নিয়ে কেউ কিছু বললে মারিতের অটোমেটিক রেগে যায়। মারিতকে রেগে যেতে দেখে রিফাত শান্তি পেল। এবার মারিতকে সহজে রাগানোর পথ খুঁজে পেল সে। এবার মাঝে রাদিল খানিকটা চিন্তিত গলায় মারিতকে প্রশ্ন করে, মারিত, তাহলে সেদিন ফোনের মেয়েটা কে ছিল যাকে রিফাত বিয়ে করলো? মেয়েটা তোর আর অপরিচিতার চিঠি সম্পর্কে এত কথা কিভাবে জানলো? সে কিন্তু নিজেকে অপরিচিতা বলে দাবিও করেছিল। তাহলে কি তুই ফোনে একজনের সঙ্গে আর চিঠিতে আরেকজনের সঙ্গে কথা বলতি মারিত? রাতিল ব্যাপারটা ঠিক ধরেছে, কিন্তু মারিত বিশ্বাস করতে চায় না। রাতিলের কথায় মারিত বেশ সিরিয়াস আর গম্ভীর হয়ে এমন ভাবে হওয়া সম্ভব না যে মারিত ফোনে একজনের সঙ্গে আর চিঠিতে অন্যজনের সঙ্গে কথা বলবে। অপরিচিতা নিচে বলেছিল সে মারিতকে চিঠি পাঠাবে, তার মানে মারিতের কাছে অপরিচিতার চিঠি আসতো, অন্য কারোটা না। হতে পারে রিফাতের সঙ্গে বিয়ে হওয়া মেয়েটা মিথ্যা বলেছে। মারিত খানিক ভেবে জবাব দেয়, এই বিষয়টা আমিও বুঝতে পারছি না রাতিল। মেয়েটা কিভাবে আমার আর অপরিচিতার চিঠির সম্পর্কের কথা জানে? এমনও তো হতে পারে সে অপরিচিতার কোনো ফ্রেন্ড ছিল, সে আমার আর অপরিচিতার চিঠি আদান প্রদান করার বিষয়টা দেখেছে কিংবা শুনেছে, সেই থেকে এখন নিজেকে অপরিচিতা বলে দাবি করেছে। হু নোস। রিফাত, তুই মেয়েটার সঙ্গে একবার এই বিষয়ে কথা বলিস তো। রিফাত বিরক্তিতে বলে, আমাকে তো কেউ কথা বলার সুযোগই দিচ্ছে না। এর আগে সবাই ছেলের বউ ঘরে তোলার আয়োজন শুরু করে দিয়েছে। এই দুঃখে বাড়ি ফিরি না, বাল, এত কাহিনী সহ্য করা যায় না। রাতিল রিফাতের কাঁধে চেপে সান্ত্বনা দিয়ে বলল, এখন এত চাপ নিস না ভাই, আপাতত কয়েকটা দিন যাক, তারপর আমরা সবাই বাসায় কথা বলে তোর বিয়ের বিষয়টা সর্ট আউট করব। বিয়ে একটা সারা জীবনের ব্যাপার, তোর মত না থাকলে কেউ তোকে ফোর্স করবে না, এজন্য রিল্যাক্স থাক। তবে আমার মনে হয় তোর একবার তনিমা মেয়েটার সঙ্গে কথা বলা উচিত। তোরা দুজন নিজেদের মধ্যে কথা বলে নিয়ে বিষয়টা আরও সহজ হতো। রাতিলের কথা সম্মতি দিয়ে রিফাত বলে, আচ্ছা দেখি কাল মেয়েটার সঙ্গে কথা বলা যায় কিনা। রাতিল চা অফার দিয়ে বলে, আচ্ছা চল সবাই চা খাই, তাহলে সব মিলে মারিত দিবে সব বিল। রাতিল সম্মতি দিয়ে বলেন, তাহলে চায়ের সাথে আমাদের আরও কিছু খাওয়া উচিত, কি বলিস? রিফাত বলে, পোড়া মুরগি আর নান রুটি। ডান, চল। এতক্ষণে মারিদের সঙ্গে মারপিট করে রিফাত এখন মারিদের কাঁধে জড়িয়ে ধরে এমন ভাব করলো যেন কিছুই হয়নি। মারিদ বিরক্তিতে রিফাতের হাতটা কাঁধ থেকে সরিয়ে দিয়ে বলেন, ছাড়, গরম লাগে। মারিদকে ছাড়ার বদলে আরও চাপড়ে ধরে রিফাত ও রাদিল মারিদকে মধ্যাবস্থায় রেখে দুপাশে দুই হাতে দুজনকে কাঁধে জড়িয়ে গলাগলি করে হাঁটছে। রিফাত আফসোসের সুরে বলে, ইস, আমার কত পছন্দ ছিল নূরজাহানকে, একটুর জন্য আমার বউ হতে গিয়ে ভাইয়ের বউ হয়ে গেল। এই আফসোস আমার সারা জীবনেও শেষ হবে না। মানিক ফের রেগে যায়। রিফাতের পেটে কোনোই মেরে বলে, হারামির বাচ্চা, তোরে জানে মেরে ফেলবো আমি। রিফাত হাসে, রাতিলও হাসে, মাঝে বারবার রেগে যাচ্ছে মারিদ। সকাল 11:23। রিফাত তনিমাদের বায়োমেট্রিক্স ক্লাসে করাচ্ছে। শিক্ষক হিসেবে রিফাত বেশ সহনশীল আর দক্ষতার সাথে স্টুডেন্টের টিচিং দেয়। পুরো ক্লাস নীরব। ক্লাসে তনিমাও উপস্থিত। এই নিয়ে বেশ কয়েকবার তনিমা রিফাতের দিকে ঘুরে তাকিয়েছে। এর মধ্যে রিফাত একবারও তাকায়নি। বিয়ের পর থেকে আজ পর্যন্ত রিফাত চোখের দেখাও দেখতে চায়নি, কথা তো দূরের। তনিমা অবশ্য বেশ কয়েকবার চেষ্টা করেছিল রিফাতের সঙ্গে কথা বলার, কিন্তু রিফাতের অতি ইগনোরের জন্য তনিমা আরও চেষ্টা করেনি। রিফাত তখন তনিমাকে অস্বীকার করেছে, যখন তনিমা আত্মসম্মান মারিয়ে রিফাতের কাছে যাবে না। বেহায়া মন তারপরেও বারবার রিফাতকে দেখেই যাচ্ছে। রিফাত কলেজে আসে, আগে ছিল প্রেমিক পুরুষ আর এখন হয়েছে স্বামী। রিফাতকে ঘিরে মনে অদ্ভুত ভালো লাগা কাজ করে তনিমার। তনিমা নিজেকে দমিয়ে ক্লাসে মনোযোগ দেয়। রিফাত হোয়াইট বোর্ডে কালো কালিতে বায়োকেমিস্ট্রির ল্যাবরেটরিতে টেস্টের মান নির্ণয়ের বেশ কিছু সূত্র লিখে বোঝায়, তারপর আবার সেগুলো মুছে
ছাত্রছাত্রীদের বলে নিচ থেকে করে রিফাতকে দেখাতে। ছাত্রছাত্রীদের সবাই খাতায় মনোযোগ সহকারে লিখছে। রিফাত বোর্ড ছেড়ে স্টুডেন্টদের সারিতে হাঁটে। তীক্ষ্ণ দৃষ্টিতে ছাত্রছাত্রীদের পর্যবেক্ষণ করেছে সবাই ঠিকঠাক লিখছে কিনা। হাঁটতে হাঁটতে হঠাৎ রিফাত এসে তনিমার টেবিলের পাশে দাঁড়ায়। তনিমা মাথা নুইয়ে লিখছে। মাহি তনিমার পাশের সিটে বসা। রিফাত ভেবেছিল তনিমাকে বলবে যাওয়ার সময় তার সঙ্গে দেখা করে যেতে, কিন্তু তনিমা খাতায় ভুল চিত্র লেখায় রিফাত তীক্ষ্ণ দৃষ্টিতে তনিমার খাতার দিকে তাকিয়ে থেকে হঠাৎই তনিমাকে হাতের কালো মার্কার দিয়ে বাড়ি মেরে রিফাত বলে, এটা কি লিখছেন আপনি? ভুল যে লিখছেন দেখছেন না? তনিমার মাথায় তুলে রিফাতের দিকে তাকায়। বাম হাতে রিফাতের বাড়ি দেওয়া স্থানটা ঘষছে। বেশ জোরে তনিমাকে বাড়ি দিয়েছে রিফাত। তনিমাকে অস্বস্তিতে ফেলে রিফাত তাৎক্ষণিক তনিমার হাতের কলমটা টেনে খাতার উপরে ঝুঁকে পড়ে বলে, আমি এখন সূত্রটা বোঝাতে আপনি সূত্রটা ভুলে গিয়েছেন। এই মনোযোগ নিয়ে আপনি ডক্টরি পড়বেন কিভাবে? খাতার দিকে তাকান, আমি আবার বুঝিয়ে দিচ্ছি আপনাকে। রিফাত এসেছিল কথা বলতে, অথচ স্যার হয়ে সূত্র বোঝাতে লাগলো। রিফাতের গায়ে করা পারফিউমের গন্ধে তনিমাকে বাকুল করে তুলেছে। মন ছটফট করছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অথচ রিফাত তনিমার খাতায় সূত্র বোঝাচ্ছে। তনিমার চঞ্চল দৃষ্টি বারবার রিফাতের গাল বেয়ে গলা, কান, চুল এসবে ঘুরে যাচ্ছে। অস্বস্তিতে তনিমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। অন্য সময় হলে তনিমা এত অস্বস্তি বোধ করতো না, যদি না রিফাত ওর স্বামী হতো। রিফাত একা একা বকবক করে তনিমাকে সূত্র বুঝিয়ে লেখা শেষ করে ঝুঁকে থাকা অবস্থায় 3বার তার দিকে তাকিয়ে বলে, তনিমা, আপনি বুঝেছেন আমি কিভাবে করেছি? মাত্র 4 আঙ্গুলের দূরত্ব রিফাত থেকে তনিমার মুখের অবস্থান। ভুলবশত দুজন হলেও দুজনের নিঃশ্বাস একে অপরের মুখে ভারী হয়ে আষ্টে পড়েছে। তনিমা আটকে আটকে নিঃশ্বাস ফেলছে। রিফাত এতক্ষণ লক্ষ্য না করলেও এখন বুঝতে পারছে সে ভুল করেছে। মেয়েটি তার ছাত্রী হলেও এখন তার বউ হয়। রিফাতের হয়তো ঠিক হয়নি এভাবে চোখে চোখে পড়ে। রিফাত কয়েক সেকেন্ডের জন্য জমে গিয়ে তনিমার চোখে চোখ রাখলো। মেয়েটা সুন্দর, সুন্দর গোল মুখ, দুধে আলতা গায়ের রং, ঠোঁটের নিচে কালো তিল, কালো চুলগুলো কালার করে রেখেছে। গলার আইডি কার্ডের সঙ্গে হাফ স্কার্ফ বাঁধা। গলার বাম পাশে ছোট্ট একটা তিল আছে। সব মিলিয়ে মেয়েটা সুন্দর। রিফাতের চোখে সুন্দর লাগছে। আজকের আগে কখনো মেয়েটাকে এভাবে দেখা হয়নি, আজই প্রথম। মেয়েটাকে কি আজ বেশি সুন্দর লাগছে, নাকি মেয়েটা সবসময় সুন্দর ছিল, শুধু রিফাতের চোখে আজ ধরা পড়েছে কোনটা? ব্যাপারটা কি হচ্ছে বুঝতে পেরে রিফাত কলম ধরে চট করে উঠে দাঁড়ালো। তরিমাকে পিঠ দিয়ে সামনে করে যেতেই চোখে মুখে খিচে বিড়বিড় করে আওড়ায়, শিট, ইউ আর স্টুপিড রিফাত। আশেপাশের স্টুডেন্টরা রিফাতের তনিমাকে খাতায় লিখে সূত্র বোঝানোর ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছে, কারণ স্যাররা স্টুডেন্টদের পড়া বোঝানোর সুবিধার্থে স্টুডেন্টদের খাতায় লিখে বোঝাতেই পারে। অস্বাভাবিক কিছু না, ব্যাপারটা তনিমার ফ্রেন্ড মাহিও স্বাভাবিকভাবেই নিয়েছে। সে তনিমার খাতা টেনে নিয়েছে সূত্র দেখে নিচের খাতায় তুলতে। তনিমা তখনও পাথরের ন্যায় বসে রইল। রিফাত বড় বড় পায়ে নিজের ডেস্কে যায়। একবারের জন্য আর তনিমার দিকে তাকায়নি। নিজের খাতা কলমে নিয়ে সোজা বেরিয়ে যায়। স্পষ্ট বোঝা যাচ্ছে দুজনে তখনকার ব্যাপারটা নিয়ে অস্বস্তিতে পড়ে গিয়েছে। আজ সুখের শেষ পরীক্ষা ছিল, এসএসসির। আজ বুধবার। বাড়ির সবাই শপিংয়ে গিয়ে রিফাত আর মারিদের বইয়ের জন্য কেনাকাটা করেছে। সুখের পরীক্ষা ছিল বলে সে যেতে পারেনি। সালমা সৈয়দ বলেছেন পরীক্ষা শেষ করে কেন্দ্রে থেকে ড্রাইভারকে নিয়ে বসুন্ধরা চলে যেতে। কাল রিফাতের বউকে দেখতে যাবে, আর পরশুদিন মারিদের বউকে। অবশ্য মারিদের শ্বশুরবাড়িতে 2 দিন থাকার প্ল্যানিং করেছে সবাই, সেজন্য আজ বিগত 2-3 দিন ধরে সৈয়দ বাড়ির মেয়েরা শপিং করছে। আজ সবার শপিংয়ের শেষ দিন, আজ সুখের জন্য কেনাকাটা করবে, সেজন্য সুখকে সেখানে উপস্থিত থাকতে বলেছে সালমা সৈয়দ। সুখ পরীক্ষার হল থেকে বেরিয়ে নিজেদের গাড়ির সন্ধান করে, কিন্তু গাড়ি আর ড্রাইভার কাউকে না দেখে একপাশে দাঁড়ায়। ড্রাইভার সকলে সুখকে নিয়ে আসলে আর কোথাও যায় না, একেবারে সুখ পরীক্ষা দিয়ে বের হলে তখন নিজে যায়। আবার প্রতিদিন ড্রাইভারের সাথে মাহবুব, রিফাত, মকবুল কেউ না কেউ থাকে সুখকে নিতে, অথচ আজ কেউ নেই। সুখ ভাবে হয়তো ড্রাইভার কাকা ওদের বাড়িতে সবাইকে শপিং মলে নিয়ে গিয়েছে, সেজন্য আজ সুখের জন্য অপেক্ষা করতে পারেনি। হয়তো ওদের সবাইকে নামিয়ে দিয়ে আসবে সুখকে নিতে। সুখ গাড়ির জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। পরীক্ষার হলের বাইরে ছাত্রছাত্রী আর গার্জিয়ানের ভিড়ে জমে। কেউ রিক্সা, সিএনজি কিংবা নিজেদের গাড়িতে উঠে চলে যাচ্ছে। সুখকে একা থেকে একজন ছাত্র এগিয়ে আসে, সুখের সহপাঠী, ছেলেটির নাম তিতাস। সে বলে, তুমি পাশ করে কোন কলেজে ভর্তি হবে সুখ? সুখ ঘুরে তিতাসকে দেখে জবাব দেয়, আমি জানি না, আমার বড় ভাই যেখানে বলবে সেখানে ভর্তি হব। তোমার বড় ভাই কি পড়াশোনা করে? না, আমার ভাইয়ের গ্রাজুয়েশন শেষ। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, এখন বিজনেস করে। এখানে কি করছিস তুই? সুখ ও তিতাস দুজনে ঘুরে তাকালো রাদিলের কণ্ঠে। রাদিল সাদা ব্যাগি প্যান্টের সঙ্গে কালো শার্ট পরে দাঁড়িয়ে, একদম ফর্মাল গেটআপে। শার্টের হাতটা কোনোই অব্দি গোটানো, রোদের জন্য মাথায় সাদা ক্যাপ পরে। রাদিলকে দেখে সুখ অবাক হয়। রাদিল কখনো সুখকে পরীক্ষা কেন্দ্রে নিতে কিংবা নিতে আসেনি।
আজকে প্রথম এসেছে। তিতাস রাদিলকে দেখে সুখকে বলে, উনি কে? তোমার বড় ভাই? সুখ তিতাসের কথায় শুধু মাথা নাড়িয়ে সম্মতি দেয়, মুখে কিছু বলে না। রাদিল কপাল কুঁচকায়। তিতাস নিজের পরিচয় দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি তিতাস, সুখের ক্লাসমেট। রাদিল কথা বাড়াতে চায় না বলে সালামের উত্তর দিয়ে তিতাসকে বলে, সবাই চলে যাচ্ছে, তুমি যাবে না? জি যাবো ভাইয়া, আসলে আম্মুর জন্য অপেক্ষা করছিলাম। উনি এখনো পরীক্ষার হল থেকে বের হননি। তোমার আম্মু পরীক্ষার হলে কিভাবে প্রবেশ করলো? গার্জিয়ানের তো পারমিশন নেই প্রবেশ করার। তিতাস জবাবে বলে, আমার আম্মু একজন টিচার, আমাদের স্কুলের গণিত সাবজেক্ট পড়ান তিনি, সেই সুবাদে উনি ডিউটি আমাদের কেন্দ্রে পড়েছে, তাই আমি আম্মুর জন্য অপেক্ষা করছিলাম। রাদিল চট করে সুখের দিকে তাকায়। সুখ এতদিন রাদিলকে আমাদের স্কুলের হ্যান্ডসাম গণিত টিচার বলে মাথা খেয়ে ফেলেছে, অথচ আজ শুনতে পেল সুখের হ্যান্ডসাম গণিত টিচার নাকি একজন নারী। মেয়েটা কি পরিমাণ মিথ্যুক! রিফাত এই জন্য সুখকে ভণ্ড সুখ ডাকে। আসলেই সুখ ভণ্ড, কোথা থেকে সাথে ভণ্ডামি করে বোঝা মুশকিল। এই মেয়ে মিথ্যা কথাও সিরিয়াস মুডে বলে, অথচ এখন রাদিলের কাছে ধরা পড়েও স্বাভাবিক ভাব দেখাচ্ছে। মনে হচ্ছে কিছুই হয়নি। সুখ জীবনে কখনো রাদিলকেও একটা মিথ্যাও বলেনি। সুখের কনফিডেন্স দেখে রাদিল অবাক হয়ে হয়। তিতাস থেকে বিদায় নিয়ে সুখ রাদিলের গাড়িতে উঠে বসে। রাদিল ড্রাইভিং সিটে উঠে বসতেই সুখ অর্ডার দিয়ে বলে, রাদিল ভাই, এসি চালাও তো, আমার গরম লাগছে। রাদিল এসি চালু না করে সুখের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার সাথে তুই সবসময় এমন অদ্ভুত আচরণগুলো কেন করিস সুখ? আর কারোর সাথে করিস না কেন? সুখ ঝুঁকে নিজেই এসি চালু করে রাদিলকে জবাব দিয়ে বলে, তুমি কালো বলে তাই এমন করি। আমি কালো হলে তোর কি সমস্যা? আমার কালো মানুষ পছন্দ না। রাদিল গাড়ি চালু করে। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে তাচ্ছিল্যের স্বরে বলে, এমনভাবে বলছিস যেন আমি তোকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছি আর তুই রিজেক্ট করছিস। আমি তোমাকে কখনো বিয়ে করব না। আমি তোকে বিয়ে করার আশাতেও নেই। আই হ্যাভ আ গার্লফ্রেন্ড। আমার 5 বছরের একটা রিলেশনশিপে আছে। খুব শীঘ্রই আমরা বিয়ে করব। তাই তোর পছন্দ অপছন্দ আমার কিছু যায় আসে না। রাদিলের শেষ কথাগুলোই সুখের ছোট্ট মনে কয়েক হাজার টুকরোই খণ্ডিত হলো। রাদিলের কারোর সাথে রিলেশন থাকতে পারে সেটা সুখের ধারণাতেই ছিল না। সুখ অকারণে রাদিলকে পছন্দ করে ফেলে। কিশোরী মনে প্রথম ভালো লাগা বা পছন্দের ব্যাপারটাই শুরু হয়েছিল রাদিলকে দিয়ে। সুখ কখনো এটা ভাবেনি রাদিলের নিজস্ব পছন্দও থাকতে পারে। হঠাৎ সুখের বুক ফেটে কান্না আসছে, হাউমা করে চিৎকার করতে মন যাচ্ছে, বলতে ইচ্ছে করছে, আমিও তো তোমাকে পছন্দ করি রাদিল ভাই, তাহলে আমার পছন্দের কি হবে? রাদিলের কথায় সুখ নিস্তব্ধ হয়ে ঘোলাটে চোখে বেশ কিছুক্ষণ পলকহীনভাবে রাদিলের দিকে তাকিয়ে থাকে। রাদিল ড্রাইভ করতে করতে সুখের দিকে তাকাতেই সুখের টলমল দৃষ্টি থেকে কপাল কুঁচকে প্রশ্ন করে জানতে চায়, কি হয়েছে? কাঁদছিস মনে হয় তুই? সরি ফর এভরিথিং ভাইয়া। সুখের হঠাৎ সরি বলার কারণ না বুঝে রাদিল বলে, সরি ফর হোয়াট? গাড়িটা থামান ভাইয়া। কি জন্য? কোনো দরকার আছে? প্লিজ ভাইয়া গাড়ি থামান, আমার অস্বস্তি লাগছে, দম বন্ধ হয়ে আসছে, প্লিজ গাড়ি থামান। রাদিল মনে করেছে হঠাৎ করে সুখ অসুস্থ হয়ে পড়েছে, সেজন্য সে দ্রুত গাড়ি থামালো, অথচ গাড়ি থামাতেই সুখ নিজে পরীক্ষার ফাইল নিয়ে গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। রাদিল ভাবে সুখ খোলা বাতাসের জন্য গাড়ি থেকে বেরিয়েছে। রাদিল সুখকে বেরিয়ে যেতে দেখে পানির বোতলটা এগিয়ে দিয়ে পেছন থেকে ডাকে, সুখ পানিটা নিয়ে যা, চোখে মুখে পানি ছিটালে তোর ভালো লাগবে। সুখ পেছন ফিরে তাকালো না, সামনে হাঁটলো। সুখ ভীষণ অভিমানী ও জেদি মেয়ে, অপমানিত স্থানে দ্বিতীয়বার ফিরেও তাকায় না। রাদিলের গার্লফ্রেন্ড আছে, 5 বছরের রিলেশন আছে, এটা সুখের জন্য অপমান। সুখ না জেনে দিনের পর দিন নিজের মূল্যবান ফিলিংস নষ্ট করেছে একজন ভুল মানুষের জন্য। সুখ হাতের ইশারায় সিএনজি দাঁড় করিয়ে সিএনজিতে উঠে চলে যায়। রাদিল পানি হাতে সুখকে সিএনজিতে উঠে চলে যেতে দেখে অবাক হয়। তারা হুড়ো করে সুখকে ডাকতে লাগলো অনবরত, কিন্তু সুখ চলে যায়। রাদিল গাড়ি থেকে নামতে নামতেই রাদিল হতবাক ও বাকরুদ্ধ হয়ে গেল হঠাৎ সুখের কর্মকাণ্ডে। মূলত রাদিলের মাথায় আসছে না কেন সুখ এমন করলো, কি কারণে।